আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক ভাস্কুলাইটিস। আসলে এটি অত্যন্ত কমপ্লিকেটেড একটি টপিক। আমরা চেষ্টা করব সম্পূর্ণ বিশদভাবে আলোচনা করার জন্য, যেন ভাস্কুলাইটিসটা আমাদের খুব ইজি হয়ে যায়। আসলে ভাস্কুলাইটিসটা কি? ভাস্কুলাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ভেসেল। এখানে আসলে নেক্রোসিস হয় এবং ব্লাড ভেসেলগুলোতে, এবং আমরা জানি ইনফ্লামেশন এবং নেক্রোসিসের কারণে এবং এখানে ফিব্রিন ডিপোজিশন হওয়ার কারণে যে নর্মাল লুমেনটা থাকে সেই লুমেনটা অনেক সরু হয়ে যায়। আমরা যদি ভাস্কুলাইটিস একটি ভেসেলের কথা চিন্তা করি, তাহলে আমরা ভাস্কুলাইটিসকে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস। অর্থাৎ মেইন অ্যাওর্টা এবং ইটস ব্রাঞ্চেস যদি ইনভলভমেন্ট হয়, তখন সেটাকে আমরা বলি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। এর মধ্যে আছে টাকায়াসু আর্টারাইটিস এবং জায়ান্ট সেল আর্টারাইটিস। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস বলতে আসলে যে কোনো অর্গানের মেইন যে ভেসেল থাকে সেটা যদি ইনভলভমেন্ট হয়, সেটাকে আমরা মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস বলি। এর মধ্যে পলিআর্টারাইটিস নোডোসা আছে এবং কাওয়াসাকি ডিজিজ আছে। এটি ছাড়া স্মল ভেসেলগুলোতে ইনভলভমেন্ট হতে পারে, সেটা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এর মধ্যে অনেকগুলো আছে, যেমন অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, যার মধ্যে তিনটি আছে: মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, গ্র্যানুলোমেটাস মেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা জিপিএ, অথবা এটার আরেকটি নাম হচ্ছে ওয়েগনার্স গ্র্যানুলোমেটোসিস। আর আরেকটি হচ্ছে ইজিপিএ, যেটা শার্গ স্ট্রাস সিনড্রোম নামে পরিচিত। এটি ছাড়া স্মল ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড কিছু ভাস্কুলাইটিস আছে। এর মধ্যে যেমন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, ক্রায়োগ্লোবুলিনোমিলিক ভাস্কুলাইটিস, আইজিএ ভাস্কুলাইটিস ইত্যাদি। তবে যে কোনো ভেসেলে ইনভলভমেন্ট হতে পারে লার্জ, মিডিয়াম এবং স্মল, এরকম কিছু ভ্যাসকুলাইটিস আছে। তার মধ্যে একটি হচ্ছে বেসেটস ডিজিজ বা বেসেটস সিনড্রোম। আমরা এই ছবিটি আরও একটু বিস্তৃতভাবে এখানে দেখতে পাচ্ছি। এখানে আসলে কোন কোন ভাস্কুলাইটিস কী কী অর্গান ইনভলভমেন্ট হয় তার একটি ছবি দেখানো হয়েছে। আমরা সামনে আরও ডিটেলস পড়ব। এখানে ভাস্কুলাইটিস যে স্পেসিফিক র্যাশ থাকে, সেই র্যাশগুলো দেখানো হচ্ছে। আসলে ক্লিনিক্যাল ফিচার অফ সিস্টেমিক ভাস্কুলাইটিস, আমরা জানি যে ভাস্কুলাইটিস আসলে যে ভেসেলকে ইনভলভ করছে সেটার আমরা প্রেজেন্টেশন পাবো, এবং এটার সাথে সাথে তার সারা বডিতে কিছু সিস্টেমিক ফিচার পাওয়া যেতে পারে। এটা কেমিক্যাল মেডিয়েটর অ্যাক্টিভেশনের কারণে হয়। এই সিস্টেমিক ফিচারের মধ্যে আমরা মেলেজ, ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস, মায়ো আর্থালজিয়া এগুলো পেতে পারি। তাছাড়া যে ভেসেল ইনভলভমেন্ট হচ্ছে সেখানে আমরা র্যাশ পাচ্ছি। এটা ছাড়া ইয়ার, নোজ, ঠোঁটে আমরা এপিস্ট্যাক্সিস, রিকারেন্ট সাইনোসাইটিস, ডেফনেস এগুলো পেতে পারি। রেসপিরেটরির মধ্যে হেমোপটাইসিস, কফ এবং পোরলি কন্ট্রোলড অ্যাজমা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনের মধ্যে আমরা অ্যাবডোমিনাল পেন পেশেন্ট নিয়ে আসতে পারে, ব্লাডি ডায়রিয়া নিয়ে আসতে পারে, ওরাল আলসারেশন নিয়ে আসতে পারে। নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আসলে ভাস্কুলাইটিস মোটর এবং সেন্সরি দুইটা ইনভলভমেন্ট হতে পারে। এবার আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। আমরা জানি, যদি একটা নিউট্রোফিল চিন্তা করি, নিউট্রোফিলের মধ্যে থাকে নিউক্লিয়াস এবং বাইরে থাকে সাইটোপ্লাজম। এই অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড হচ্ছে অ্যান্টো-নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো আসলে দুই ধরনের জিনিসকে টার্গেট করে তৈরি হয়। অর্থাৎ প্লাজমের মধ্যে যে প্রোটিন থাকে, যেমন প্রোটিনেজ প্রোটিন, আর নিউক্লিয়াসের চারদিক দিয়ে একটা প্রোটিন থাকে, সাইটোপ্লাজমিক প্রোটিন, কিন্তু নিউক্লিয়াসের চারদিক দিয়ে থাকবে, যেটার নাম হচ্ছে এমপিও বা মায়েলোপারঅক্সিডাইজ প্রোটিন। এই দুইটা প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ একটা সি অ্যাঙ্কা এবং একটি পি অ্যাঙ্কা। এইরকম অ্যান্টিবডি মিডিয়েটেড ভাস্কুলাইটিস তিনটি: একটি মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, মেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস এবং ইউসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা শার্গ-স্ট্রাস সিনড্রোম। আমরা যদি অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস ক্যারেক্টার চিন্তা করি, তাহলে আমরা জানি যে এখানে ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেশন হবে ব্লাড ভেসেলে, এবং এখানে ফিব্রিনয়েড নেক্রোসিস হয়, এবং এখানে অ্যাঙ্কা অ্যান্টিবডি পজিটিভ থাকে। আমরা আলোচনা করে ফেলেছি, সি অ্যাঙ্কাগুলো আসলে সাইটোপ্লাজমের মধ্যে যে প্রোটিনগুলো থাকে তাকে টার্গেট করে অ্যান্টিবডি তৈরি হয়। আর পি অ্যাঙ্কা হচ্ছে নিউট্রোফিলের নিউক্লিয়াসের চারদিক দিয়ে যে অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকে, তার এগেনস্ট অ্যান্টিবডি হয়, অর্থাৎ পেরি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সেটা হচ্ছে পি অ্যাঙ্কা অ্যান্টিবডি। আমরা এখানে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে একটা ছবি দেখতে পাচ্ছি।
এখানে দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে সি অ্যাঙ্কা, আর নিউক্লিয়াসের চারদিক দিয়ে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে পেরিনিউক্লিয়ার অর্থাৎ পি অ্যাঙ্কা। আমরা এখানে দেখতে পাচ্ছি রেট্রো অরবিটাল সোয়েলিংয়ের কারণে, ইনফিল্ট্রেশনের কারণে এখানে প্রোপটোসিস থাকছে, পেরি অরবিটাল ইডেমা থাকতে দেখা যাচ্ছে, কনজাংটিভাল কনজেশন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসের মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। এটা একটু পড়ব। এটা নিউমোনিক মনে রাখার জন্য পারো আপার সিজিএন, এটা আপনি মনে রাখতে পারেন, অথবা আমরা এমনি মনে রাখতে পারি। এটা আসলে লাং ইনভলভমেন্ট করে, যেখানে আমরা প্লুরাল এফিউশন পাই, অ্যালভিওলার হেমোরেজ হতে পারে, আরবিজিএন ডেভেলপ করতে পারি কিডনিতে। এটার সাথে আমরা জানি যে এমপিও অ্যান্টিবডি পাওয়া যাবে, অর্থাৎ পি অ্যাঙ্কা পজিটিভ থাকবে। কিউটিনিয়াস ইনভলভমেন্ট বা স্কিন আলসারেশন, স্কিন লেশন, পারপুরা পাওয়া যেতে পারে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনভলভমেন্ট হয়, যেখানে আমরা পেশেন্টের ব্লাডি ডায়রিয়া পেতে পারি, মেজেন্টারি ভাস্কুলাইটিসের কারণে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে, এখানে মোটর এবং সেন্সরি যে কোনোটাই থাকতে পারে। গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা ওয়েগনার্স গ্র্যানুলোমেটোসিস, এটি আসলে নেজাল প্যাসেজকে ইনভলভ করে, এয়ারওয়েকে ইনভলভ করে, কিডনিকে ইনভলভ করে। আমরা এখানে নেজাল ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, নেজাল ডিপ্রেশন আছে। দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন অফ জিপিএ আমরা যদি বলি, এর মধ্যে একটি হচ্ছে এপিস্ট্যাক্সিস, নেজাল ক্রাস্টিং হতে পারে নাকের মধ্যে, সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ এরা আপার এয়ারওয়ে এবং লোয়ার এয়ারওয়ে দুইটাকে ইনভলভ করতে পারে। লোয়ার এয়ারওয়েকে ইনভলভ করার জন্য হেমোপ্টাইসিস হতে পারে। এছাড়া মিউকোজাল ইনভলভমেন্ট হওয়ার কারণে আলসারেশন হতে পারে, ডেফনেস ডেভেলপ করতে পারে। এখানে কিডনি, লাং, আই ইনভলভমেন্ট, নোজ ইনভলভমেন্ট এগুলো দেখানো হচ্ছে। এটা ছাড়া হার্টের ইনভলভমেন্ট হতে পারে, পেরিকার্ডাইটিস, স্কিনে নোডুল তৈরি করতে পারে। এটা ছাড়া প্রোপটোসিস, ডিপ্লোপিয়া, ডিস্টারবেন্স অফ দ্য কালার ভিশন, ডিস্ট্রাকশন অফ দ্য বোন কার্টিলেজ, মাইগ্রেটরি পালমোনারি ইনফিল্ট্রেশন, নোডিউল এগুলো থাকতে পারে। এদের সাধারণত প্রোটিনেজ 3 অ্যান্টিবডি পজিটিভ থাকে, অর্থাৎ সি অ্যাঙ্কা পজিটিভ থাকে। এরপরে আমরা দেখব ইওসিনোফিলিক গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, অর্থাৎ ইজিপিএ। ইজিপিএটার আরেকটি নাম হচ্ছে শাগ স্ট্রা সিনড্রোম। এটা আসলে এক ধরনের স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এবং এখানে সি অ্যাঙ্কা এবং পি অ্যাঙ্কা দুটাই পজিটিভ থাকতে পারে। এখানে আসলে ডমিনেন্ট ফিচার হচ্ছে ইওসিনোফিলিয়া, অর্থাৎ ইওসিনোফিল বডিতে অনেক পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই ফিচারগুলো আমরা পাই। এর মধ্যে একটা হতে পারে লেট অনসেট অ্যাজমা, হতে পারে লাং ইনভলভমেন্ট বা ইনফিল্ট্রেশন, হতে পারে নেজাল পলিপ, এটা ছাড়া নিউরোপ্যাথি ডেভেলপমেন্ট করতে পারে। এটার আসলে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যদি এই 6টা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে কোনো 4টা থাকে, তখন আমরা সেটাকে বলি শার্ক স্ট্রাস সিনড্রোম। 6টার মধ্যে হতে পারে অ্যাজমা, সাধারণত লেট অনসেট অ্যাজমা থাকে, পালমোনারি ইনফিল্ট্রেশন ডেভেলপ করতে পারে, প্যারানেজাল সাইনাস ডিজিজ অর্থাৎ সাইনোসাইটিস, নেজাল ক্রাস্টিং এগুলো থাকতে পারে, মনোনিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি থাকতে পারে, অর্থাৎ মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্সা লাইক প্রেজেন্টেশন থাকতে পারে। ব্লাড টেস্ট করলে আমরা ইওসিনোফিল কাউন্ট 1,500-এর বেশি পাবো। ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস পাওয়া যেতে পারে যদি আমরা বায়োপসি করি। আমরা এটা আসলে স্কিন থেকে, নার্ভ থেকে বা রেনাল বায়োপসি করে আমরা সেখানে ইওসিনোফিলিক ভাস্কুলাইটিস পেতে পারি। ইনভেস্টিগেশন আমরা এটার উপর ভিত্তি করে করব। লিকোসাইটোসিস থাকতে পারে, এলিভেটেড এইএসআর সিআরপি থাকতে পারে, কমপ্লিমেন্ট নর্মাল থাকে ইউজুয়ালি, কখনো হাই হতে পারে, ইওসিনোফিল কাউন্টটা অনেক বেশি থাকবে, রেনাল ফাংশন টেস্ট অ্যাবনর্মাল হতে পারে, ইমেজিং করতে পারি, এমআরআই করতে পারি। সেরোলজিতে সাধারণত 2 ধরনের অ্যান্টিবডিটাই পজিটিভ থাকতে পারে, তবে এটার কনফার্মেটরি টেস্ট হচ্ছে বায়োপসি। এটা কিডনি, স্কিন বা ইনভলভিং লেশন, সেখান থেকে আমরা বায়োপসি করতে পারি। ম্যানেজমেন্ট অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, আসলে বেশিরভাগ ভাস্কুলাইটিসের ম্যানেজমেন্ট একই রকম প্রায়, এই জন্য আমরা হাইড্রোজ গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করতে পারি, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিতে পারি। কমন রেজিমেন্ট হচ্ছে পালস থেরাপি, ইন্ট্রাভেনাস মিথাইলপ্রেডনিসোলোন ফর 3 days এবং ইন্ট্রাভেনাস সাইক্লোফসফামাইড 15 মিলিগ্রাম পার কেজি এভরি 2 weeks ফর 3 months। এটা ছাড়া মেনটেন্যান্স করার জন্য গ্লুকোকর্টিকয়েড দেওয়া যেতে পারে, অ্যাজাথিওপ্রাইন, মেথোট্রেক্সেট, মাইক্রোফেনোলেট, মোফেটিল। বায়োলজিক্স হিসেবে রিটুক্সিম্যাব দেওয়া যেতে পারে, প্লাজমা ফেরিসিস করা যেতে পারে, কখনো কখনো হাইড্রোজ গ্লুকোকর্টিকয়েডের সাথে মেথোট্রেক্সেট দেওয়া যেতে পারে। রিসেন্টলি একটি ড্রাগ যেটা ইন্টারলিউকিন 5 ইনহিবিটর, মেপোলিজুম্যাব, এটা একটা ইম্পর্টেন্ট ড্রাগ, এটা ইউজ করা যেতে পারে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড রিস্ক কমানোর জন্য।
এবার আমরা যেটি আলোচনা করব সেটার নাম হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস। এটি একটি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। আমরা জানি অ্যাওর্টা অ্যান্ড ইটস গ্রেট ভেসেল বা রুট অফ দ্য গ্রেট ভেসেলসগুলোতে ইনভলভমেন্ট হয় টাকায়াসু আর্টারাইটিস। এটা মিডিল 25 থেকে 30 বছর ইয়াং অ্যাডাল্টদের হতে পারে। ফিমেলদের চান্স বেশি, 8:1। আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, আসলে এই ভাস্কুলাইটিসের আরেকটি নাম হচ্ছে পালসলেস ভাস্কুলাইটিস, অর্থাৎ লস অফ পালস থাকতে পারে, ব্রুই থাকতে পারে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, অ্যাওর্টিক ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন প্রায় একই রকম। আমরা এখানে আসলে সিটি বা এমআর অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা ভ্যাসেলের কন্ডিশনটা আমরা দেখতে পাই। এটা ছাড়া পেটি স্ক্যান করা যেতে পারে। ট্রিটমেন্ট অনেকটা আমাদের স্মল ভেসেল ভাস্কুলাইটিসগুলোর মতোই মিথাইল প্রেডনিসোলোন আমরা দিতে পারি, ইমিউনোসাপ্রেসেন্ট দিতে পারি। এবার আমরা আলোচনা করব কাওয়াসাকি ডিজিজ। আসলে কাওয়াসাকি ডিজিজ ইয়াং বাচ্চাদের প্রেজেন্টেশনটা থাকে। এটা মেনলি ইনভলভমেন্ট করে হচ্ছে করোনারি ভেসেলগুলোকে। এটার একটা নাম হচ্ছে মিউকোকিউটিনিয়াস লিম্ফ নোড সিনড্রোম, কাওয়াসাকি সিনড্রোম বা লিম্ফ নোড সিনড্রোমও বলা হয়। এটা সাধারণত 5 বছরের নিচে বাচ্চাদের ইনভলভমেন্ট হয়। তাদের প্রেজেন্টেশন থাকে ফিভার, জেনারেলাইজড র্যাশ, ইনফ্ল্যামড ওরাল মিউকোজা, কনজাংটিভাল ইনজেকশন থাকতে পারে, এবং এদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রবেরি টাং থাকতে পারে। কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে অনেকগুলো, যেমন করোনারি আর্টারাইটিস হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডেভেলপ করতে পারে, করোনারি আর্টারি ডায়ালিটেশন হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাসপিরিন দেব 5 মিলিগ্রাম পার কেজি ডেইলি ফর 14 ডেজ, এবং তার সাথে আইজি দেওয়া লাগতে পারে ফর 5 ডেজ। কখনো কখনো সাইক্লোস্পোরিন কম্বাইন্ড উইথ আইজি দেওয়া হতে পারে। আরেকটি মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস আছে যেটার নাম হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা। পলিআর্টারাইটিস নোডোসা আসলে 40 থেকে 50 বছরে হয়। তো এটার একটা খুবই কমন একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এর সাথে। প্রেজেন্টেশন প্রায় একই রকম, ফিভার, মায়ালজিয়া, আর্থালজিয়া, ওয়েট লস থাকে, এবং যে সিস্টেম ইনভলভমেন্ট হয় এক বা একাধিক সিস্টেম, সেটার প্রেজেন্টেশন থাকতে পারে। পলিআর্টারাইটিস নোডোসাতে পেশেন্টের একটা কমন প্রেজেন্টেশন হচ্ছে পেরিফেরাল লিম্পের গ্যাংগ্রিনাস চেঞ্জেস। আমরা জানি নেল গ্যাংগ্রিন দেখতে পাচ্ছি, ফুটে গ্যাংগ্রিন দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে প্রেজেন্টেশন হতে পারে। এই যেখানে বেশ বড় একটা এরিয়া গ্যাংগ্রিনাস চেঞ্জেস দেখা যাচ্ছে। এর মধ্যে মোস্ট কমন কিছু প্রেজেন্টেশন হতে পারে স্কিনে, যেমন পালপেবল পার্টপুরা, আলসারেশন, ইনফ্রাকশন, লিভিডো রেটিকুলারিস নিয়ে আসতে পারে। আসলে পলিআর্টারাইটিস নোডোসাতে যে নেক্রোটাইজিং ইনফ্ল্যামেশনটা হয় সেটা মেনলি ভাসা ভেনোরামগুলোতে হয়, অর্থাৎ নার্ভের যে ভেসেল সাপ্লাইগুলো থাকে সেটা ইনভলভমেন্ট হয়। এটার কারণে তাদের নিউরোপ্যাথি প্রেজেন্টেশন থাকতে পারে। কখনো কখনো গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়েও আসতে পারে, তবে এটা একটু রেয়ার। আমরা এটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এমআর অ্যাঞ্জিওগ্রাফি করে থাকি, এবং কখনো কখনো মাসল অর সুরাল নার্ভ বায়োপসি করা যেতে পারে। ট্রিটমেন্ট একই রকম, প্রায় হাইড্রোস গ্লুকোকর্টিকয়েড এবং সাইক্লোফসফামাইড, অনেকটা অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিসের মতোই। এবার আমরা যেটা দেখবো সেটা না হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিসটা এমন একটা ডিজিজ যেটার সাথে সব সময় না হলেও প্রায় সময় অ্যাসোসিয়েটেড একটা থাকতে পারে, সেটার নাম পলিমায়ালজিয়া রিউমাটিকা। অর্থাৎ বলা যেতে পারে যে একই ডিজিজের 2 ধরনের প্রেজেন্টেশন হতে পারে। জায়ান্ট সেল আর্টারাইটিসটা আসলে খুব এল্ডারলি পেশেন্টদের হয়। এটা 70 ইয়ার্স, 60 অ্যাবভ, মোস্ট কমনলি 70 ইয়ার্সদের এটি বেশি দেখা যায়। ফিমেলদের এখানেও রিস্ক বেশি, 3:1। আমাদের জায়ান্ট সেল আর্টারাইটিসের সবচেয়ে কমন প্রেজেন্টেশন হচ্ছে হেডেক, কখনো কখনো জ পেন নিয়ে আসতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। তবে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হঠাৎ করে সে পেশেন্টের ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি অক্লুশন হওয়ার কারণে। জায়ান্ট সেল আর্টারাইটিস পেশেন্টদের নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে, যেমন ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ডেভেলপ করতে পারে, ব্রেন স্টেম ইনফার্ক্ট হতে পারে, হেমিপ্যারেসিস নিয়ে আসতে পারে।
তার সাথে কিছু কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, যেমন ওয়েট লস, ফেটিক, মেলেজ, নাইট সোয়েট। যদি পলিমাইলজিয়া নিউমেটিকা থাকে তাহলে স্টিফনেস অ্যান্ড পেইনফুল রেস্ট্রিকশন অফ দ্য অ্যাক্টিভ শোল্ডার মুভমেন্ট অন ওয়াকিং, অর্থাৎ শোল্ডারটা স্টিফ হয়ে যায় পলিমাইলজিয়া নিউমেটিকার পেশেন্টের। ইনভেস্টিগেশন যদি করতে চাই তাহলে সিবিসি করলে আমরা সাধারণত নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া পেতে পারি, এলিভেটেড ইএসআর সিআরপি থাকতে পারে। এই পেশেন্টদের ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক দুটি টুল রয়েছে, একটি হচ্ছে টেম্পোরাল আর্টারি বায়োপসি, আরেকটা হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ দ্য টেম্পোরাল আর্টারি। যদি আমরা টেম্পোরাল আর্টারিকে বায়োপসি করি তাহলে আমরা সেখানে ইনফ্ল্যামেটরি ইনফিল্ট্রেশন পাবো এবং কিছু ফ্র্যাগমেন্টেশন অফ দ্য ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা পাবো। সেখানে ডিনিকা মিডিয়াতে নেক্রোসিস থাকতে পারে। এটা সেন্সিটিভিটি 70%, তবে মাল্টিপল বায়োপসি নিতে হয় এবং যেহেতু এখানে স্কিপ লেশন থাকে এই জন্য কয়েকটি নিতে হয়। তবে নেগেটিভ বায়োপসি হলেই যে ডায়াগনোসিস আমরা এটাকে এক্সক্লুড করে দেব, বিষয়টা এরকম না। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল আছে, সেটা হচ্ছে ডপলার আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন, যেখানে করলে আমরা হ্যালোসাইন পাবো। হ্যালোসাইনটা হচ্ছে যেখানে ব্লাড ভেসেল আছে সেখানে আমরা ডপলার স্টাডি করলে আমরা ব্লাডের সার্কুলেশনটা দেখতে পাবো, কিন্তু তার চারদিক দিয়ে এই যে একটা এটাকে হাইপো ইকোইক শ্যাডো পাবো তার চারদিক দিয়ে, এটাকে আমরা বলি হ্যালোসাইন। যেমন এখানে ভেসেল পাচ্ছি, তার চারদিক দিয়ে ব্ল্যাক শ্যাডো পাচ্ছি। এটার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি পেশেন্ট ভিজুয়াল লস নিয়ে আসে তাহলে সাথে সাথে তাকে প্রেডনিসোলন 40 থেকে 60 মিলিগ্রাম স্টার্ট করতে হবে এবং খুব ড্রামাটিক একটা রেসপন্স পাওয়া যায়। প্রেডনিসোলনের ডোজটা আস্তে আস্তে রিডিউস করতে হবে এবং 8 সপ্তাহের মধ্যে 10 থেকে 15 মিলিগ্রামে নিয়ে আসতে হবে, তারপর প্রতি মাসে 1 মিলিগ্রাম করে কমাতে হবে। এটা ছাড়া ইন্টারলিউকিন 6 ইনহিবিটর টসিলিজুমাব ব্যবহার করা যেতে পারে, মেথোট্রিক্সেট অ্যাজাথিওপ্রাইন ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। এরপরে আমরা যে ভাস্কুলাইটিসটা পড়ব সেটার নাম হচ্ছে হেনক স্কলেন পারপুরা। হেনক স্কলেন পারপুরাটা সাধারণত ইয়াং চিলড্রেনদের পাওয়া যায়। এটা খুব কমন একটা প্রেজেন্টেশন, এটার ইনফেকশাস ট্রিগার থাকে। তারপরেই পেশেন্টের সাধারণত বাটক এবং লোয়ার লিম্বে কিছু পারপুরিক স্পট দেখতে পাই এবং তার সাথে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। তাহলে আমরা যদি প্রেজেন্টেশনগুলো পড়তে থাকি আমরা এটা মনে রাখতে পারি বাগান দিয়ে বাটক অ্যান্ড লোয়ার লেগ পারপুরা, অ্যাবডোমিনাল পেইন, জিতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং আসতে পারে, পাররেক্টাল ব্লিডিং হতে পারে, আর্থ্রালজিয়া থাকতে পারে এবং এনতে হচ্ছে নেফ্রাইটিস ক্যান অলসো ডেভেলপ। এটা হচ্ছে আমরা যদি বায়োপসি করি তাহলে অ্যাফেক্টেড টিস্যু ভাস্কুলাইটিস উইথ আইজিএ ডিপোজিশন আমরা পেতে পারি। এটা একটা সেলফ লিমিটিং ডিসঅর্ডার। সাধারণত গ্লুকোকর্টিকয়েড বা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি প্রয়োজন হয় না যদি না সেটা সিভিয়ার কন্ডিশনে যায়। এবার আমরা একটা ভাস্কুলাইটিস দেখব যেটার নাম হচ্ছে ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। এটা আসলে হেপাটাইটিস সি এর সাথে কিছুটা অ্যাসোসিয়েটেড থাকে। এটা একটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আমরা জানি ক্রায়োগ্লোবিন সাধারণত 3 ধরনের হয়, এর মধ্যে টাইপ 2 এবং টাইপ 3 ক্রায়োগ্লোবিনিনটা ভাস্কুলাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এদের প্রেজেন্টেশন থাকে ভাস্কুলাইটিক র্যাশ ওভার দ্য লোয়ার লিম্ব, আর্থ্রালজিয়া, রেনাউটস ফেনোমেনন, নিউরোপ্যাথি এবং এরা অ্যাসোসিয়েটেড মেবি অ্যাসোসিয়েটেড উইথ হেপাটাইটিস সি। আরেকটি ভাস্কুলাইটিস আছে যেটার নাম হচ্ছে বেসেটস ডিজিজ। বেসেটস ডিজিজটা আসলে যে কোনো ধরনের ভেসেলকে ইনভলভমেন্ট করতে পারে, এদের একটা জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে HLA-B51 এর সাথে। বেসেটস ডিজিজের কমন প্রেজেন্টেশন হচ্ছে ওরাল আলসারেশন এবং কখনো কখনো জেনিটাল আলসারেশন। এটার আসলে স্কিন ম্যানিফেস্টেশন থাকতে পারে বেসেট সিনড্রোমের, একটা এরাথেমা নোডোসাম ইকনিফর্ম লেশন, মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস এবং ভাস্কুলাইটিস মে অকার। অকুলার ইনভলভমেন্ট থাকতে পারে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে, রিকারেন্ট থ্রম্বোসিস হতে পারে। রেনাল ইনভলভমেন্ট ইজ রেয়ার, ভেরি রেয়ার। আমরা যদি বেসেট ডিজিজকে ডায়াগনোসিস করতে চাই তাহলে আমরা মনে রাখবো যে 4টা পয়েন্টের মধ্যে যে কোনো 2টা যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে তার হচ্ছে বেসেট ডিজিজ। তবে তার মধ্যে একটি বড় শর্ত হচ্ছে যে পেশেন্টের রিকারেন্ট ওরাল আলসারেশন হতে হবে
এবং অ্যাটলিস্ট 3 times in 12 month, 1 বছরে তিনবারের বেশি তাকে ওরাল আলসারেশন হতে হবে এবং তার সাথে 4টা পয়েন্টের মধ্যে যে কোনো 2টা পয়েন্ট থাকতে হবে। 4টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে রিকারেন্ট জেনিটাল আলসারেশন, আইলেশন, স্কিন লেশন এবং পজিটিভ প্যাথার্জি টেস্ট। এই 4টার মধ্যে যে কোনো 2টা থাকলেই আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি বেডসেস ডিজিজ হিসেবে। এটা ট্রিটমেন্ট হিসেবে একই রকম, আমরা গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। এটা ছাড়া একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে কম্বিনেশন কলচিচিন উইথ টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড প্রিপারেশন। এরপর একটি ভাস্কুলাইটিস ভেরি রেয়ার, সেটা হচ্ছে রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। আমরা জানি যে সাধারণত কার্টিলেজের চারদিক দিয়ে যে পেরিকন্ড্রিয়াম থাকে, সে পেরিকন্ড্রিয়ামের ইনফ্লামেশন ডেভেলপ করে। এটার জন্য নোজ এবং এয়ার বেশি ইনভলভমেন্ট হয়, কখনো থাইরয়েড কার্টিলেজ বা ট্রাকিয়ার আদার কার্টিলেজগুলোতে ইনভলভমেন্ট হতে পারে। যদি ট্রাকিওব্রঙ্কিয়াল কার্টিলেজ ইনভলভমেন্ট হয় তাহলে হোর্সনেস, কফ, স্ট্রাইডর, এক্সপাইরেটরি হুইজ এগুলো নিয়ে আসতে পারে। আর নোজ যদি ইনভলভমেন্ট হয় তাহলে কলাপস অফ দ্য ব্রিজ অফ দ্য নোজ, স্ক্লেরাইটিস হতে পারে, হেয়ারিং লস হতে পারে, কখনো কখনো কার্ডিয়াক ভালভ ডিসফাংশন ডেভেলপ করতে পারে। এটা ছাড়া আরেকটি ভাস্কুলাইটিস আছে যেটার নাম হচ্ছে IgG4 ডিজিজ। আসলে অন্যান্য ভাস্কুলাইটিসের সাথে এটার একটা পার্থক্য আছে। অন্যান্য ভাস্কুলাইটিসগুলোতে ইনফিল্ট্রেশন হয় ইনফ্ল্যামেটরি সেলগুলোর, আর IgG4 ডিজিজে ইনফিল্ট্রেশন হওয়ার পরে সেখানে আস্তে 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 ফাইব্রোটিক চেঞ্জ হয়, অর্থাৎ কোনো না কোনো সময় সেটি ফাইব্রোসিস ডেভেলপ করে, অর্থাৎ টিস্যু ড্যামেজ হয়ে ফাইব্রোটিক চেঞ্জেস হয়। এর মধ্যে কিছু IgG4 ডিজিজ করতে পারে, এরকম হতে পারে ড্যাক্রোঅ্যাডেনাইটিস, সাইলোঅ্যাডেনাইটিস, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, স্ক্লেরোজিং কোলানজাইটিস, IgG4 রিলেটেড হেপাটোপ্যাথি, নেফ্রোপ্যাথি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল লেশন, তারপরে থাইরয়েডাইটিস, পালমোনারি লিম্ফ্যাডেনোপ্যাথি, মাস্টোপ্যাথি, টাইপ 1 অটোইমিউনো প্যানক্রিয়াটাইটিস, রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, প্রোস্টাটাইটিস এটসেট্রা। এখানে আমরা কিছু ফিগার দেখতে পাচ্ছি। এই ডিজিজগুলোর আসলে কমন প্রেজেন্টেশন বিভিন্ন রকমভাবে নিয়ে আসতে পারে, যেমন সোয়েলিং অফ দ্য ল্যাক্রিমাল অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ড সাইলোঅ্যাডেনাইটিসের কারণে, প্রপটোসিস থাকতে পারে, সাইনোসাইটিস হতে পারে, হেয়ারিং লস হতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, ক্র্যানিয়াল নার্ভুলেশন হতে পারে। সাধারণত ম্যানেজমেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করব 30 থেকে 40 মিলিগ্রাম পার ডে, এবং আস্তে 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 ডোজ ডিটেকশন করতে হবে। এটা ছাড়া ইমিউনোসাপ্রেসিভ হিসেবে মিথোট্রিক্সেট, অ্যাজাথ্রোপ্রাইন বা মাইক্রোফেনোলেট ব্যবহার করা যেতে পারে। আর এক্সট্রিম কেসগুলোতে আমরা সাধারণত রিটুক্সিম্যাব ব্যবহার করা যেতে পারে।